আজ ২১ নভেম্বর ২০২৫ বাংলাদেশের সশস্ত্র বাহিনী দিবস। ১৯৭১ সালের এই দিনটিতে সেনা, নৌ এবং বিমান বাহিনীর যৌথ একটি অভিযান হয়, যে অভিযানে বাংলাদেশের বিজয় ত্বরান্বিত হয়। তারপর থেকে এই দিবসটিকে স্মরণীয় করে রাখতে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালিত হয়ে আসছে স্বাধীন বাংলাদেশে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, বাংলাদেশের যে কোনো বিপদ আপদ, যে কোনো দুর্বিপাকে বাংলাদেশের এই সশস্ত্র বাহিনী একেবারে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে, মানুষের পাশে থেকে কাজ করে। সশস্ত্র বাহিনী দিবসে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সহ এখন পর্যন্ত বাংলাদেশের সেবায় যারা জীবন উৎসর্গ করেছেন তাদের সবাইকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। সশস্ত্র বাহিনী দিবসে আজকে বাংলাদেশের স্বাধীনতা ও দেশ গঠনের সশস্ত্র বাহিনী এ বিষয়ে আমরা আলোচনা করব। ৩ জন অতিথিকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিতে চাই। আমার ঠিক ডান পাশে আছেন ব্রিগেডিয়ার জেনারেল ওমর বিন মাসুদ, ডাইরেক্টিং স্টাফ, FFWC NDC, স্বাগত আপনাকে। তারপর আছেন ক্যাপ্টেন মোহাম্মদ সোহেল আজম, পরিচালক ওভারসিজ নৌ অপারেশনস পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, স্বাগত আপনাকে। তারপর আছেন গ্রুপ ক্যাপ্টেন SM মঞ্জুরুল আলম, অধিনায়ক ২১৪ মেইনটেনেন্স, রিপেয়ার ও ওভারহল ইউনিট, বাংলাদেশ বিমান বাহিনী। মুক্তিযুদ্ধে যৌথ যে অপারেশন, যেটি শুরুর মাধ্যমে পাকিস্তান যে শত্রু বাহিনী রয়েছে, পাকিস্তান সেনাবাহিনী, তাদের পরাজয়টি ত্বরান্বিত হয়েছিল, বাংলাদেশের বিজয় এগিয়ে গিয়েছিল। সেই জায়গাটিতেই আমরা শুরুতে যেতে চাই। ২১ নভেম্বর কেন সশস্ত্র বাহিনী দিবস? স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে এই ২১ নভেম্বরের কী তাৎপর্য ছিল, কি হয়েছিল সেই দিন? তারপর থেকে ১৬ই ডিসেম্বর বিজয় দিবস, এই সময়টিতে বাংলাদেশের এই বাহিনীগুলো কি করেছে, এই প্রসঙ্গে জানতে চাই। শুরুতেই আসতে চাই আপনার কাছে ব্রিগেডিয়ার জেনারেল ওমর বিন মাসুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে নিউজ 24-এর সকল কলাকুশলীদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বিনম্র শ্রদ্ধা জানাই মহান মুক্তিযুদ্ধে নিহত এবং আহত সকল দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগে আমরা আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অর্জন করেছি। আজ ২১শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। এই দিবস নিয়ে আলোচনার প্রারম্ভেই আমি মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সেই সাথে বর্তমান সশস্ত্র বাহিনীর বর্তমান নেতৃত্বের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা এবং অবিচল আস্থা জ্ঞাপন করছি। ২১শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস হওয়ার কারণ আপনি একটু আগেই বলেছেন। এই দিনটি আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে আছে। এই দিনে সর্বপ্রথম সেনা, নৌ এবং বিমান বাহিনী সমন্বিতভাবে মুক্তিযুদ্ধে কার্যক্রম পরিচালনা করে। মুক্তিযুদ্ধের প্রথম পর্যায়ে মুক্তিবাহিনী গেরিলা যুদ্ধ চালু করছিল এবং যুদ্ধের গতি প্রকৃতিকে একটি নির্দিষ্ট দিক নির্দেশনা দেওয়ার জন্য এরকম একটি সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনার একটা প্রয়োজন দেখা দেয়। এই প্রেক্ষিতে ১৯৭১ সালের ২১শে নভেম্বর মুজিবনগর সরকার কর্নেল MAG ওসমানীকে নেতৃত্বে ৩ বাহিনী সমন্বিতভাবে যুদ্ধ পরিচালনার জন্য একটি দিক নির্দেশনা প্রদান করেন। ঠিক একই দিনে তৎকালীন বাংলাদেশ সরকার এবং তৎকালীন ভারত সরকারের সর্বসম্মতিক্রমে বাংলাদেশ মুক্তি বাহিনী এবং ভারতীয় মুক্তি বাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী গঠিত হয়। এই যৌথ বাহিনী গঠিত হওয়ার পরপরই যা যুদ্ধের ফলাফলে ব্যাপকভাবে একটা ভূমিকা রাখতে থাকে। এখন এই মুক্তিযুদ্ধের এই উল্লেখযোগ্য দিনে নৌ, সেনা এবং বিমান বাহিনীর যে আত্মত্যাগ, সে তাদের যে অবিস্মরণীয় অবদান, তার সাথে আপামর জনসাধারণের আত্মত্যাগকে গৌরবান্বিত করার জন্য, আরও মহিমান্বিত করার জন্য ১৯৮০ সালের ২১শে নভেম্বর এই দিনটিকে উদযাপন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই থেকে আজ অবধি মুক্তিযুদ্ধের ইতিহাসে এই দিনটি বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। এটা হচ্ছে রাজনৈতিক কিংবা ঐতিহাসিক প্রেক্ষাপট। কিন্তু কি ঘটেছিল সমরাঙ্গনে এই দিন? এই যৌথ বাহিনী গঠিত হওয়ার প্রথম দিনেই মিত্র বাহিনী এবং মুক্তিবাহিনী মিলে যৌথ বাহিনী আক্রমণ চালায় যশোরের চৌগাছা উপজেলার বয়রা সীমান্তে গরিবপুর এলাকায়, এবং এই জায়গায় বাংলাদেশের মুক্তিবাহিনীকে সাহায্য করেছিল ভারতীয় মিত্র বাহিনীর ৪৫ ক্যাভালরি স্কোয়াড্রন এবং ১৪ পাঞ্জাব রেজিমেন্টের সেনারা। এই আক্রমণে যৌথ বাহিনী অভাবনীয় সাফল্য অর্জন করে এবং যার মাধ্যমে এই যুদ্ধকে অনেক গরিবপুর যুদ্ধ বা চৌগাছা যুদ্ধ নামে পরিচিত। এটাকে অনেক ক্ষেত্রে ঐতিহাসিকরা
মুক্তিযুদ্ধের প্রবেশদ্বার হিসেবেও আখ্যায়িত করেছেন। উল্লেখ্য যে বয়রা যুদ্ধে মুক্তিযুদ্ধ পাইলটরা বিমান হামলায় অংশগ্রহণ করে। একই সময়ে বাংলাদেশের নৌসেনারা তার আগস্টে অলরেডি চালু যে অপারেশন জ্যাকপট পরিচালনা করা হয় তারই ধারাবাহিকতায় নদীপথে তাদের আক্রমণ অব্যাহত রাখে, যার সরাসরি একটি ভূমিকা দেখা যায় স্থলযুদ্ধে সাফল্য লাভের পেছনে। তো যৌথ বাহিনীর আক্রমণের কারণেই আসলে 1 মাস না যেতেই এই যৌথ বাহিনীর কাছে পাকিস্তান হানাদার বাহিনী আত্মসমর্পণ করে, যার মাধ্যমে আমরা অর্জন করেছি আমাদের বিজয় গাথা। ঠিক এই কারণে এই দিবসটি উদযাপন আমাদের কাছে এত তাৎপর্যপূর্ণ। আবার আসবো আপনার কাছে। ক্যাপ্টেন মোহাম্মদ সোহেল আজম, আপনার কাছে জানতে চাই যে এইটি তো নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনীর সমন্বয়ে ছিল এবং যে অভিযানের কথা বললেন, আমরা নৌবাহিনীর ভূমিকা এবং তখনকার অবস্থা আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। প্রথমে আমি মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ এবং মুক্তিযুদ্ধে যারা আত্মত্যাগ করেছেন তাদের সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি এবং একই সাথে জুলাই শহীদদেরকেও সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি এবং নিউজ 24 সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তো মুক্তিযুদ্ধ আমাদের একটা অত্যন্ত সম্মানের জায়গা। এই মুক্তিযুদ্ধ এটা আমাদের একটা গৌরবের জায়গা। 1971 সালে নৌবাহিনী খুব ছোট আকারে শুরু হয়। মূলত নৌবাহিনীর ভূমিকা ছিল দুটি মেইন অপারেশন, যেটি অপারেশন জ্যাকপট এবং অপারেশন হট প্যান্টস নামে পরিচিত। তো একটু আগে যেটা আমরা আলোচনা করছিলাম যে 21শে নভেম্বরের পরে অত্যন্ত দ্রুত 1 মাসের মধ্যে এই যুদ্ধটা আমরা তাদেরকে পরাজিত করতে সক্ষম হই। একটা যুদ্ধের মূল চালিকা শক্তি হচ্ছে একটা লাইফলাইন, অর্থাৎ যেই পথে যুদ্ধের সরঞ্জামাদি, খাবার ইত্যাদি আসবে। তো পাকিস্তান হানাদারদের তাদের মূল সাপ্লাই চেইনটা ছিল সমুদ্রপথে এবং এটা পাকিস্তান থেকে সমুদ্র হয়ে বঙ্গোপসাগর হয়ে এই বাংলাদেশের চট্টগ্রাম পোর্ট এবং মংলা পোর্ট দিয়ে, যে মংলা পোর্টটা একসময় চালনা নামে পরিচিত ছিল। তো 21শে নভেম্বরের পর আমরা আমাদের যারা নেতৃস্থানীয় পর্যায়ে যারা ছিলেন কমান্ড, তারা বুঝতে পারছিলেন যে এই সাপ্লাই চেইনটাকে বন্ধ করতে হবে এবং ছিন্ন করতে হবে। তো এ কারণেই আপনার এই 1971 সালের আগস্ট মাসে অপারেশন জ্যাকপট, এই অপারেশনটি মূলত চট্টগ্রাম নৌবন্দরে হয়েছিল এবং আপনারা শুনে অত্যন্ত অবাক হবেন যে ওই সময়ে পাকিস্তানের আমাদের 8 জন বাঙালি ছিলেন, তারা ফ্রান্সে একটি প্রশিক্ষণ করছিলেন সাবমেরিনের উপরে। সেখান থেকে তারা পালিয়ে চলে আসেন অ্যান্ড দেন তারা এই নৌ কমান্ডো গঠন করেন এবং 500 জনকে প্রথম প্রশিক্ষণ দেওয়া হয়। সেখান থেকে 160 জন তারা এই অপারেশন জ্যাকপট এটাতে অংশগ্রহণ করেন। মূল উদ্দেশ্য ছিল চট্টগ্রাম বন্দরে তারা রাতের অন্ধকারে তারা ডাইভাররা, নৌ কমান্ডোরা, তারা বুকে লিম্পেট মাইন বেঁধে তারা পানির নিচ দিয়ে গিয়ে পাকিস্তানি সেই যে যুদ্ধ সরঞ্জামাদি বহনকারী সেই জাহাজে লাগিয়ে তারা চলে আসতো এবং এই এক রাতের অপারেশনে টোটাল 26টি জাহাজ ধ্বংস হয়। এর ফলে তাদের যে সাপ্লাই চেইন এটার উপর একটা বড় আঘাত আসে, যেটা পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে তাদের খুব দ্রুত তারা পরাজয় বরণ করে। এবং আরেকটি অপারেশন ছিল অপারেশন হট প্যান্ট, যেটা মোংলাতে আপনারা জানেন যে বঙ্গোপসাগর থেকে পশুর নদী দিয়ে মোংলা বন্দরে যেতে হয়। তো এই বন্দরে যে লম্বা একটি চ্যানেল, এই চ্যানেলে আমাদের পদ্মা এবং পলাশ নামে দুটি প্রথম নৌবাহিনীর জাহাজ, তারা এই জাহাজে করে মাইন নিয়ে গিয়ে তারা মাইন লে করেছিল এবং এই কারণে পাকিস্তান হানাদারদের অনেকগুলো জাহাজ এই মাইনের কারণে ধ্বংসপ্রাপ্ত হয় এবং সর্বমোট তারা মোট 57টি অপারেশন করেছিল এবং এই যে অপারেশন জ্যাকপট এবং হট প্যান্টের কারণে মূলত তাদের লাইফলাইনটা ধ্বংস হয়ে যায়। সো এইভাবেই 1971 সালে নৌবাহিনী অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিল এবং যে ভূমিকা আসলে লাইফলাইন বন্ধ হয়ে গেলে তো মানে সবই বন্ধ হওয়ার উপক্রম হবে। একদিক থেকে লাইফলাইন বন্ধ, আরেক দিক থেকে হচ্ছে যৌথ অভিযান চলছে। একটু বিমান বাহিনীর যে উল্লেখযোগ্য অপারেশনগুলো ছিল সেই বিষয়ে একটু জানতে চাই। গ্রুপ ক্যাপ্টেন এস এম মঞ্জুরুল আলম, আপনার কাছে। প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাই। আপনার মাধ্যমে আমি এই সশস্ত্র বাহিনী দিবসে
আমাদের মাননীয় বিমান বাহিনী প্রধান এবং আমাদের বিমান বাহিনীর সকল সদস্যের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। একই সাথে যারা এই আমাদের মুক্তিযুদ্ধ এবং যারা শহীদ হয়েছেন সশস্ত্র বাহিনীর সহ তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং একই সাথে আজকে এই নিউজ 24 চ্যানেলে এই সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। যখন দেখা গেল যে আমাদের এই বাংলাদেশ সার্বভৌমত্ব একটা বাংলাদেশ আমরা পেয়েছি, তো সেই ক্ষেত্রে এখানে বিমান বাহিনীর ভূমিকাটা কোথায়? আসলে বিমান বাহিনীর জন্ম হয় সেই 28শে সেপ্টেম্বর 1971 সালে। আপনারা জানেন যে কিলো ফ্লাইটের মাধ্যমে বিমান বাহিনীর জন্ম হয়, যেখানে আমাদের সেই আসলে আমাদের তখন কোনো বিমান ছিল না। এবং এই বিমান যখন ছিল না, তখন যারা পশ্চিম পাকিস্তানে বিমান বাহিনীতে চাকরি করত, তারা এই আমাদের এই বাংলাদেশে আসার পরে যখন দেখলো যে তারা কিছু করতে চায়, তো যেহেতু বিমান নাই, তখন কিন্তু তারা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে। কিন্তু তখন থেকে একটা আকাঙ্ক্ষা ছিল যে আলাদা একটা বিমান বাহিনী যেখানে এই মুক্তিযুদ্ধে আমরা অবদান রাখতে পারে। তো সেক্ষেত্রে কিলো ফ্লাইটের মাধ্যমে অনেকগুলো অপারেশন সম্পন্ন হয়, হয়তো পরবর্তীতে আমরা আলোচনার মাধ্যমে আমি সেগুলো বলতে পারবো। তবে যে বিমানগুলো 3টা বিমান এখানে অটার, ড্যাকোটা এবং একটি হেলিকপ্টার দেয়া হয়েছিল, সেগুলো আসলে ছিল বেসামরিক বিমান। তো সেগুলোকে মডিফিকেশনের মাধ্যমে যুদ্ধ উপযোগী করা একটা চ্যালেঞ্জ ছিল, কারণ এগুলোতে আসলে রকেট পড এবং অন্যান্য যেসব ইনস্ট্রুমেন্ট ছিল সেগুলোকে সংযোজিত করে যুদ্ধের জন্য তৈরি করা হয়। এবং পরবর্তীতে দেখা গেল যে অনেক প্রতিকূল আবহাওয়া এবং অনেক চ্যালেঞ্জের মধ্যে অনেকগুলো অপারেশন সংগঠিত হয়। আমি বলতে পারি যে সেই 28শে সেপ্টেম্বর থেকে আপনার 50টা মতো আমাদের ছোট বড় বিভিন্ন অপারেশন সংগঠিত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে আপনার ইস্টার্ন রিফাইনারি ধ্বংস করা এবং গোদনাইলের ফুয়েল ডিপো, যেগুলো স্ট্র্যাটেজিক টার্গেট হিসাবে আমরা যেটা সবসময় বলে থাকি। তো এইগুলা ধ্বংস করার কারণে কিন্তু তাদের মনোবল কমে যায়, শক্তি কমে যায় এবং পরবর্তীতে আমাদের এই অর্জন, যে স্বাধীনতা যুদ্ধে অর্জন, এটাকে ত্বরান্বিত করে। জি, ধন্যবাদ আপনাকে। আবার আসতে চাই ব্রিগেডিয়ার জেনারেল ওমর বিন মাসুদ। উল্লেখযোগ্য কয়েকটা অপারেশন যদি বলেন সেনাবাহিনীর, মানে আমাদের যারা দেখছেন তাদের আবার স্মরণ হলো আর কি, মনে করিয়ে দেয়া। ধন্যবাদ। আসলে কর্মকাণ্ডটা শুরু হয়ে গিয়েছিল 1971 সালে 25শে মার্চ রাতে, যখন গণহত্যা চালিয়েছিল। তার সাথে সাথে আপামর জনসাধারণের সাথে পাকিস্তানে বাঙালি যে সমস্ত সেনা সদস্যরা ছিল সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সে প্রথম প্রতিরোধটা তৈরি করে। এবং এই প্রতিরোধ গঠনের এক পর্যায়ে বাংলাদেশে তখন ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যে 5টি ব্যাটালিয়ন ছিল সবাই এতে অংশ নেয়। এর মধ্যে উল্লেখ করার মতো চট্টগ্রামে 8 ইস্ট বেঙ্গল, ব্রাহ্মণবাড়িয়ায় 4 ইস্ট বেঙ্গল, যশোরে 1 ইস্ট বেঙ্গল, জয়দেবপুরে 2 ইস্ট বেঙ্গল এবং সৈয়দপুরে 3 ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের এই প্রতিরোধই বস্তুতপক্ষে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম প্রতিরোধ। পরবর্তীতে জুলাই এসে যখন জেড ফোর্স গঠিত হয় এবং সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করা হয়, তখন তার একটা পরিণতি লাভ করে। কিন্তু আমি আগের আলোচনায় বলছিলাম যে সমন্বিতভাবে যুদ্ধ করার আগে বাংলা মুক্তিবাহিনী প্রধানত গেরিলা যুদ্ধে তাদের কার্যক্রম সীমিত রেখেছিল, বড় সাফল্য আসছিল না। সেদিক থেকে প্রথম যে বড় অভিযানটা যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে চৌগাছা যুদ্ধ, যেটা আমি আগে বলেছি। সো 21শে নভেম্বর এই চৌগাছা যুদ্ধটা পরিচালিত হয়। এরপরে আর কয়েকটি বড় অপারেশন আছে, যেমন হিলি যুদ্ধ আছে, তাও নভেম্বর মাসে সংগঠিত হয়। দিনাজপুরে হিলি এলাকাটা পাক হানাদার বাহিনীর জন্য একটা গুরুত্বপূর্ণ যোগাযোগ গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। তো মুক্তিবাহিনী এবং মিত্র বাহিনী অর্থাৎ যৌথ বাহিনীর সমন্বয়ে পাক বাহিনীকে এই নভেম্বর মাসে অপারেশনে তাদেরকে পিছু হতে বাধ্য করে এবং উত্তরাঞ্চল পুরোপুরি মুক্তিবাহিনীর নিয়ন্ত্রণে চলে আসে। এর পরের গুরুত্বপূর্ণ যুদ্ধটা হয়েছে কামালপুর যুদ্ধে, যেখানে আমরা জানি জামালপুরে কামালপুর যুদ্ধে পাক হানাদার বাহিনীর একটা শক্ত ঘাঁটি ছিল। উপর্যুপরি যুদ্ধ করার পরও এই পাক হানাদার বাহিনীর কোনো কিছু ক্ষতি সাধন করা যাচ্ছিল না বা সেরকমভাবে তাদের উপর কোনো প্রভাব বিস্তার করা যাচ্ছিল না।
এই সমন্বিত যুদ্ধের পরে একরকম দুই পক্ষে মোটামুটিভাবে হতাহত হওয়ার পরও মুক্তি বাহিনী কিছু কিছু গুরুত্বপূর্ণ এলাকায় তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এর পরের যে যুদ্ধটা খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে বেলুনিয়া যুদ্ধ। এখানে বেলুনিয়া 1 এবং বেলুনিয়া 2 বেসিক্যালি ফেনী এলাকায় এই যুদ্ধগুলো পরিচালিত করা হয়। এখানেও পাকিস্তান হানাদার বাহিনীর খুব শক্ত প্রতিরক্ষা ব্যূহ ছিল। যৌথ বাহিনীর সমন্বিত যুদ্ধের মাধ্যমে এই ব্যূহ ভেদ করে মুক্তি বাহিনী ফেনী এলাকাকে উন্মুক্ত করার সুযোগ সৃষ্টি হয়। এরপর যদি আমরা চট্টগ্রাম মানে আলাদা হলো, হ্যাঁ এক্স্যাক্টলি, আমাদের চট্টগ্রাম সেভাবে করে আমাদের চট্টগ্রাম মুক্ত হলো। এরপরে ময়মনসিংহ এবং সিলেটেও উল্লেখযোগ্য কিছু নভেম্বর এবং ডিসেম্বরের মাঝে কিছু উল্লেখযোগ্য অপারেশন সংগঠিত হয়েছে, যার মাধ্যমে সিলেট এলাকাকে মুক্ত করা এবং ময়মনসিংহ এলাকায় মুক্তি বাহিনীর প্রাধান্য বিস্তার করা সম্ভব হয়েছে। মোটামুটিভাবে এই যুদ্ধগুলো অন্যান্য সকল অপারেশনের মধ্যে উল্লেখযোগ্য বলে আমাদের ইতিহাসে এটার স্থান পেয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। বাংলাদেশের জন্ম, বাংলাদেশের ইতিহাস এবং এই যে জনযুদ্ধ আমরা বলি, যে সাধারণ মানুষ এবং সামরিক বাহিনীর যারা ছিলেন, বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনীর সবাই মিলে একটা যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। এবং 21 নভেম্বর যে সম্মিলিত আক্রমণ, সম্মিলিত যুদ্ধ এবং যেটির মাধ্যমে যেভাবে সাফল্য আসলো, এর প্রেক্ষিতে কিন্তু মুক্তিযুদ্ধে আমাদের বিজয়টি ত্বরান্বিত হয় এবং আমরা বিজয় লাভ করি। আজকে সশস্ত্র বাহিনী দিবসে আমরা আলোচনা করছি এই বিষয়গুলো নিয়ে। একটা বিরতি নেব, বিরতির পর আবার কথা হবে, সঙ্গে থাকবেন। বিরতির পর আবার স্বাগত। দেখছেন সশস্ত্র বাহিনী দিবস 2025 উপলক্ষে আমাদের বিশেষ আয়োজন বাংলাদেশের স্বাধীনতা ও দেশ গঠনে সশস্ত্র বাহিনী। কথা বলছিলাম মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর অবদান নিয়ে। গ্রুপ ক্যাপ্টেন এস.এম. মঞ্জুরুল আলম, আপনার কাছে জানতে চাই যে বিমান বাহিনীর অপারেশন সম্পর্কে একটু। শুধুমাত্র 10 জন সৈনিক, বৈমানিক, 47 জন বিমান সেনা এবং ভারত সরকার প্রদত্ত 3টি বিমান, একটা হলো ডাকোটা, অটার আর একটা হেলিকপ্টার, এই দিয়ে মূলত আমাদের ভারতের নাগাল্যান্ড ডিমাপুরে আমাদের বিমান বাহিনীর যাত্রা শুরু হয়। তো তখনকার তৎকালীন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ, উনি এই কিলো ফ্লাইটের অধিনায়ক হিসেবে মনোনীত হয়। তো আপনি জানবেন যে এই কিলো ফ্লাইটের যে বিমানগুলো, এই বিমানগুলো আসলে বেসামরিক বিমান। তো যেহেতু সেই সময়কার বিমান সেনাদের মধ্যে আকাঙ্ক্ষা ছিল যে কিভাবে মুক্তিযুদ্ধে কন্ট্রিবিউট করা যায় স্বাধীনতায়, তো সেই ক্ষেত্রে এই মতিউর রহমানের কথা হ্যাঁ স্মরণ করতে সবসময় আমরা বলি। তো সেই ক্ষেত্রে এই বিমানগুলোকে মডিফিকেশনের মাধ্যমে যুদ্ধে কিভাবে অংশগ্রহণ করতে পারে সেভাবে তৈরি করে। তারপরে আসে যে পরিকল্পনা, কোথায় আসলে বিমানগুলো দিয়ে আক্রমণ সংগঠিত করবে। আমরা সবসময় বলি স্ট্র্যাটেজিক টার্গেট, যেটা নাকি ইফেক্টটা অনেক বেশি থাকে, এটা ধ্বংস হলে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ ওই বিমান বাহিনীর আক্রমণ কোথায় হবে, পরিকল্পনা অনুযায়ী দেখা গেল যে নারায়ণগঞ্জের গোদনাইল ফিউল ডিপো যেটা টার্গেট করা হয়। কিন্তু দেখেন এই সেই ডিমাপুর থেকে এই নারায়ণগঞ্জের গোদনাইল অনেক দূর, এবং এই বিমানগুলা এমনভাবে তৈরি করা যে শুধুমাত্র 3টা ইনস্ট্রুমেন্ট, যেটা অল্টিমিটার, কম্পাস এবং দিক নির্দেশনার জন্য আরও 2-1টা ইনস্ট্রুমেন্ট ছাড়া আর কিছুই ছিল না। এবং 3 তারিখে 3রা ডিসেম্বর রাত্রেবেলা তারা অভিযানের জন্য উদ্দেশ্যে রওনা করে এবং পূর্ববর্তী আবহাওয়া যেটা বলা হয়েছিল যে অনেক ভালো থাকবে, সেই হিসাবে টেক অফ করে। কিন্তু এক পর্যায়ে দেখা গেল যে প্রতিকূল ওয়েদার, অনুকূলে নয় প্রতিকূল, কিছুক্ষণ পরে দেখা গেল যে কুয়াশায় আচ্ছন্ন। আপনি জানেন যে এই সব ক্ষেত্রে বিমানগুলো অনেক উচ্চতায় ফ্লাই করতে পারে না। সো 100 ফিটের মধ্যে কিন্তু ফ্লাইংটা চলছিল এবং অনেক প্রতিকূলতার মধ্যে তারা গ্রাউন্ড রেফারেন্স যেটা নেয়, সেই রেফারেন্সগুলো নিয়ে সেই নারায়ণগঞ্জের গোদনাইল তেলের ডিপোর কাছে তারা পৌঁছায় এবং প্রথমে রকেট নিক্ষেপ করে, 2টি রকেট নিক্ষেপ করে এবং খুব নিখুঁতভাবে এটাকে ধ্বংস করে এবং পরবর্তীতে আরও 12টি রকেটের মাধ্যমে সুন্দরভাবে টার্গেট ধ্বংস করার পরে তারা ফিরে আসে। তো
তো এর বাইরেও কিন্তু আরও একটি অভিযান যেটা আমাদের অটা বিমানের মাধ্যমে হয় ওই ৩রা ডিসেম্বর রাতের বেলায়। সেখানে যে আমাদের এই একইভাবে কমলপুর বিমানবন্দর ছিল যেটা আমাদের ডিমাপুরের কাছে, সেখান থেকে চট্টগ্রামের তেলবাহী জাহাজ টার্গেট ছিল, স্ট্র্যাটেজিক টার্গেট। তো সেখানেও একইভাবে প্রথমে আবহাওয়া একটু প্রতিকূল ছিল, তারপরে গ্রাউন্ড রেফারেন্স দিয়ে আসলো, আসার অনেক বেশি ঝুঁকি নিয়েই, হ্যাঁ অনেক ঝুঁকি নিয়ে আসছে। তো সব থেকে আশ্চর্যের বিষয় হলো যে এত কিছুর পরেও কিন্তু তারা একটা পর্যায়ে যখন ফেনী নদীর কাছে আসলো তখন দেখা গেল যে না, তারা একটা নির্দিষ্ট দিকেই আছে, এবং পরবর্তী ওখান থেকে যখন চট্টগ্রাম বিমানবন্দরে আসলো তখন দেখা গেল যে না, তারা সঠিক পথে আছে। সো টার্গেটও কাছে চলে আসছে। কিন্তু যখন উপর থেকে নিচে দেখে যে বিমানবন্দরে অ্যান্টি এয়ারক্রাফট গান এবং অন্যান্য সব কিছু প্রস্তুত, কিন্তু এখানে একটা সারপ্রাইজ ছিল। তো তখন তৎকালীন ওই পাকিস্তানি যারা ছিল তারা মনে করেছিল যে এটা হয়তো তাদেরই বিমান, যেটা একটা প্রপেলার সম্পর্ক বিমান ছিল, তাদেরই বিমান। কিন্তু যখন ওই ইস্টার্ন রিফাইনারির উপরে বম্বিং করা হয় তখন তাদের এটাকে ভুল ধারণা হলো। তখন তারা কি করলো, তখন অ্যান্টি এয়ারক্রাফট গান দিয়ে বম্বিং শুরু করলো, এবং আল্লাহর রহমতে কোনো দুর্ঘটনা ঘটেনি, তারা সফলভাবে সম্পন্ন করে তারা ফিরে আসে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা 3 বাহিনীরই এই মুক্তিযুদ্ধে অবদান অল্প অল্প করে আসলে জানার সুযোগ হলো। মুক্তিযুদ্ধের পর এই যে বাংলাদেশ একটা নতুন রাষ্ট্র জন্ম নিল এবং এই যে আজকে পর্যন্ত, এরপর 3টি বাহিনীকে আমরা দেখেছি বাংলাদেশ যখনই যে কোনো ধরনের দুর্যোগে দুর্বিপাকে পড়েছে তখন ভূমিকা রাখা, বাংলাদেশের নিরাপত্তায় ভূমিকা রাখা। একটু আপনার কাছে জানতে চাই কোন কোন বিষয়ে আমরা দেশ গঠনে আমাদের সেনাবাহিনী ভূমিকা রাখছে এখন? যে কোনো জাতীয় দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী তার দক্ষতা এবং সফলতার সাথে নিয়োজিত থেকেছে। আপনারা জানেন এই দুর্যোগকালীন সময়ে জরুরি স্থানান্তর, ত্রাণ বিতরণ, ওষুধ বিতরণ, আবাসন, এই সমস্ত ক্ষেত্রে সেনাবাহিনী তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এছাড়া পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জনগণের নিরাপত্তা এবং তাদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে সেনাবাহিনী ভূমিকা পালন করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় এই সকল জনগণের জন্য তাদের জানমালের নিরাপত্তার জন্য অস্ত্র, গোলা বারুদ এবং মাদকদ্রব্য এগুলো উদ্ধার, তারপরে দুস্থ এবং দরিদ্র জনগণের মধ্যে চিকিৎসা সহায়তা প্রদান, গরিব মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ, এছাড়াও দুস্থ এবং শিশুদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ সহ এই কার্যক্রম ব্যাপ্ত আছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে ক্যাডেট কলেজসমূহ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, ইংরেজি মাধ্যমের স্কুল এবং ক্যান্টনমেন্ট ইংরেজি মাধ্যমের স্কুল এবং কলেজ এবং ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলগুলো পরিচালনা করা হচ্ছে। এছাড়াও বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এবং বাংলাদেশ মিলিটারি ইনস্টিটিউট অ্যান্ড সায়েন্স টেকনোলজি মধ্য দিয়ে স্নাতকোত্তর শিক্ষা প্রদান সহ উচ্চশিক্ষার সুবিধা রয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য বাংলাদেশে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রয়াস নামে একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান সেনাবাহিনী 12টি শিক্ষা প্রতিষ্ঠান এরূপ পরিচালনা করছে, যেখানে সমাজের সকলের সুযোগ রয়েছে। বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের কথা আমি যদি বলতে চাই তাহলে ইঞ্জিনিয়ার ব্রিগেড মূলত কাজ করে। এর ব্যাপ্তি আছে হচ্ছে পদ্মা সেতুর সার্বিক নিরাপত্তা এবং পদ্মার যে রেল যোগাযোগ আছে সেই রেল যোগাযোগ স্থাপন প্রকল্প, এটার ক্ষেত্রে সেনাবাহিনী কাজ করছে। বিশেষভাবে উল্লেখযোগ্য সীমান্ত সড়ক খুবই গুরুত্বপূর্ণ প্রকল্প, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের এই এলাকাগুলোর মধ্যে অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা প্রভূত উন্নতি সাধন হবে। সীমান্তরক্ষী বাহিনীও বিশেষ সুবিধা পাচ্ছে। এছাড়াও কিন্তু যে জাতীয় বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেই বিদ্যুৎ কেন্দ্রগুলোর সক্ষমতা অনুযায়ী তাদের উৎপাদন এবং বিতরণ ব্যবস্থাও কিন্তু সেনাবাহিনী তদারকি করছে। হাতির ঝিল, 36 জুলাই এক্সপ্রেসওয়ে, এগুলো আমরা দেখেছি। আমিও আরো উল্লেখ করতে চাই ছবিযুক্ত ভোটার আইডি, তারপর জাতীয় নিরাপত্তা পরিচয়পত্র, তারপর এনআইডি এবং পাসপোর্ট প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ বিশেষ ভূমিকা পালন করছে। জনগণের সেবা এবং জনগণের নিরাপত্তা প্রদানের পাশাপাশি আমরা যে কোনো ধরনের শান্তি, সম্প্রীতি এবং উন্নয়ন
বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা এই সমস্ত কাজ অনেক ধন্যবাদ আপনাকে ক্যাপ্টেন মোহাম্মদ সোহেল আজম। সেনাবাহিনী যে কাজগুলোর কথা বলো, যেখানে আপনাদের অবস্থান আছে, বিশেষ করে চট্টগ্রাম যেই এলাকায় নৌবাহিনীর অবস্থান বা ঘাঁটি আছে, আমরা দেখছি একই কাজে নৌবাহিনীর সদস্যরাও তখন মাঠে কাজ করেন। আপনি যদি মোটা দাগে বলতে চান, আপনারা দেশ গঠনে কি কি কাজ করছেন, দুর্যোগ দুর্বিপাকে কি ধরনের কাজ করেন? 2012 এবং 2014 সালের পর আমাদের যখন ভারত এবং মিয়ানমারের সাথে আমাদের যখন সমুদ্র সীমানা নির্ধারণ হয়ে গেল, তখন আমরা একটা বিশাল সমুদ্র সীমানা পেলাম এবং এটি প্রায় বাংলাদেশের স্থলভাগের সমান। তো এই যে বিশাল সমুদ্র এলাকা, এই সমুদ্র এলাকা অত্যন্ত রিচ, অত্যন্ত সম্পদশালী। আমাদের এখানে মাছ, মৎস্য সম্পদ আছে, খনিজ সম্পদ, হাইড্রোকার্বন আছে, খনিজ সম্পদ আছে। তো এই যে সম্পদ সুরক্ষা এবং এই বিশাল সমুদ্র এলাকায় একটি বড় ম্যারিটাইম কমিউনিটি আছে, জেলে সমাজ আছে, যারা মার্চেন্ট শিপ যে কমিউনিটি আছে, এদের সার্বিক নিরাপত্তার দায়িত্ব কিন্তু নৌবাহিনীর। এবং আপনারা জেনে থাকবেন যে এই আমাদের 24 ঘন্টা 24/7 আমাদের 3 থেকে 4টি নৌবাহিনীর জাহাজ আমাদের এই বিশাল সমুদ্র এলাকায় টহলরত থাকে। টহলের মুখ্য উদ্দেশ্য হলো যে এই যে আমার একটা অনেক বড় সমুদ্র এলাকা, এখানে কে আসছে, কে যাচ্ছে, বা কেউ আমাদের মৎস্য সম্পদ অবৈধভাবে নিয়ে যাচ্ছে, এগুলোকে প্রোটেকশন দেওয়া। এগুলো তো গেল আমার শান্তিকালীন সময়। যুদ্ধকালীন সময় আমরা যাতে বহিঃশত্রু আক্রমণ করতে না পারে নৌপথে, যেটা 71 একটু আগে আমরা আলোচনা করেছিলাম, সেটাকে প্রোটেকশন দেওয়া। দেশ গঠনে আপনি যেটা বলেছেন, আমরা সেনাবাহিনীর সাথে পাশাপাশি আমরা একইভাবে ভূমিকা রেখে যাচ্ছি। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে যে কোনো দৈব দুর্বিপাক, দুর্যোগ, বন্যা, জলোচ্ছ্বাস, সাইক্লোন, এক্ষেত্রে যেই প্রান্তিক লোকজন যারা দ্বীপে বসবাস করে বা উপকূলীয় এলাকাতে, তাদের কাছে সবার আগে আমাদের, এবং আমরাই কিন্তু ছুটে যাই। আপনারা জানেন যে লেবাননে আমাদের একটি করভেট এখন নিয়োজিত আছে। সো এটা আমাদের এক ধরনের সভারেন্টির একটা সিম্বল, যে ওখানে আমি অপারেট করছি। এই যে বাংলাদেশ থেকে এত হাজার মাইল দূরে, এটা এক ধরনের অত্যন্ত উল্লেখযোগ্য সক্ষমতা। সো সার্বিকভাবে আমরা সামুদ্রিক নিরাপত্তা এবং দেশ গঠনে আমরা অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখে যাচ্ছি এবং ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতেও রেখে যাব। অনেক ধন্যবাদ আপনাকে, গ্রুপ ক্যাপ্টেন এস.এম. মঞ্জুরুল আলম। আমাদের বেসামরিক প্রশাসন এবং সরকারের নির্দেশে আমরা দেশ সেবা এবং গঠনমূলক অনেক কর্মকাণ্ডে আমরা বাংলাদেশ বিমান বাহিনী নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। আপনি জানেন যে আমাদের বিমান বাহিনীতে 365 দিন 24 ঘন্টা এবং 7 দিন, এই সময়ে আমাদের ঘাঁটিগুলোতে হেলিকপ্টার একদম প্রস্তুত থাকে। যে কোনো দুর্যোগ, যে কোনো অনুসন্ধান, অন্যান্য কোনো রিকোয়ারমেন্ট যদি আসে, ইনস্ট্যান্ট ফার্স্ট রেসপন্ডার হিসেবে এটা আমাদের বিমান বাহিনী থেকে আমরা এটা পরিচালনা করে থাকি। যেমন সেক্ষেত্রে দুর্যোগ, বন্যা বলেন, যে বন্যার সময় আপনি 2024 সালের আগস্ট মাসে যে ফেনী, কুমিল্লাতে যে ভয়াবহ বন্যা হলো, সেখানে কিন্তু এমন অবস্থা ছিল যে উদ্ধার কাজে যখন হেলিকপ্টার পাঠানো হলো, তখন দেখা যাচ্ছে যে ত্রাণ দেওয়ার মতো তেমন কোনো জায়গা নাই। তো আমাদের ইউএভির মাধ্যমে প্রথমে লোকেট করা হলো যে কোথায় ত্রাণটাকে পৌঁছানো যায়। তো সেই ক্ষেত্রে ইউএভি লোকেট করলো যে কিছু বিল্ডিং আছে, সেখানে হয়তো ত্রাণ সামগ্রী দেওয়া যেতে পারে। পরবর্তীতে হেলিকপ্টারের মাধ্যমে, এবং আপনি জানেন যে আমাদের প্যারাশুটের মাধ্যমে কিছু 5 থেকে 7 কেজি বা 10 কেজির মতো করে খাদ্য সামগ্রী, অন্যান্য সামগ্রীগুলো এগুলো ওই হেলিকপ্টার থেকে দেয়া হয়েছিল। এবং আসলে আমরা দেখেছি যে যখনই এই ধরনের দুর্যোগ হয়, তখন যারা আসলে যেটা প্রয়োজন, তারা সবসময় এই সশস্ত্র বাহিনীর দিকে আশা করে থাকে যে আমরা তাদের পাশে থাকব। শুধু তাই না, আমাদের এর বাইরেও সম্প্রতি অনেক জায়গায় দেখেছেন যে অগ্নি নির্বাপনে সশস্ত্র বাহিনী সহ বাংলাদেশ বিমান বাহিনীর যে দক্ষ কর্মী, যৌথ তৎপরতা, যেমন যে অতি সম্প্রতি চট্টগ্রামে ইপিজেডগুলোতে আগুন ধরেছে এবং ঢাকার বিভিন্ন জায়গাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। তো সেইখানে আমাদের বিমান বাহিনীর যারা দক্ষ কর্মীরা আছে, তারা সাথে সাথে রেসপন্ড করেছে এবং অন্যান্য
বাহিনীর সাথে সমন্বিতভাবে খুব অল্প সময়ে কিন্তু এই অগ্নি নির্বাপন করতে সক্ষম হয়েছে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নিউজ 24 এর বিশেষ আয়োজন দেখছেন আপনারা। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকুন। বিরতির পর আবার স্বাগত। দেখছেন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে নিউজ 24 এর বিশেষ আয়োজন বাংলাদেশের স্বাধীনতা ও দেশ গঠনে সশস্ত্র বাহিনী। কথা বলছিলাম তিনজন অতিথির সঙ্গে। এবার একটু জানতে চাব ব্রিগেডিয়ার জেনারেল ওমর বিন মাসুদ আপনার কাছে, এই যে স্বাধীনতার এত বছর পার হলো, আমরা দেশ গঠনে আপনাদের যে ভূমিকা এবং জনগণের পাশে থাকার যে চেষ্টা আপনাদের, এর পাশাপাশি আমাদের যে দেশের নিরাপত্তায় আপনারা আছেন এবং আপনারা পরিশ্রম করছেন, আপনারা জেগে থাকেন বলে আমরা ঘুমাই একটু শান্তিতে, সেই জায়গাটিতে আপনারা বাহিনী হিসাবে কতটুকু আধুনিক হয়েছেন? আপনাদের সমরাস্ত্র বা সক্ষমতা কতটুকু বেড়েছে? আমাদের পদাতিক ব্যাটালিয়নগুলোকে মেকানাইজ করা হচ্ছে। এয়ার ডিফেন্স কোরের অধীনে সোরাড মিসাইল এবং রাডার কন্ট্রোল গান সংযোজিত হয়েছে। আমাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সক্ষমতা বাড়ানোর জন্য সিগন্যাল কোরের সক্ষমতা অনেকাংশে বৃদ্ধি করা হয়েছে। তার মধ্যে সংযোজিত হয়েছে নতুন রেডিও এবং রেডিও সেট এবং রেডিও রিলে, ভিসেট, টেলিফোন এক্সচেঞ্জ, সার্চ, মনিটরিং এবং ইন্টারসেপ্টর ইত্যাদি ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সাথে সংশ্লিষ্ট এই ধরনের যন্ত্রপাতি অনেক উন্নত মাত্রার এগুলো সংযোজন হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ তুরস্ক থেকে তৈরি MLRS ফায়ারিং আমরা করেছি, যেটা আমাদের সক্ষমতাকে অনেক দূর বাড়িয়ে দিয়েছে। আর্মি এভিয়েশনের ফরওয়ার্ড বেস উদ্বোধন হয়েছে এবং সেই সাথে আমাদের হেলিকপ্টার এবং পরিবহন বিমানসহ আরও প্রয়োজনীয় প্রযুক্তি সংযোজন করা হয়েছে। এবং সর্বশেষ যুদ্ধকৌশলের বিবেচনায় যে বিশেষ আমরা ড্রোন আমাদের ইনভেন্টরিতে আমরা সংযোজন করেছি, এটা আমাদের একটা সক্ষমতার মাত্রাকে অনেক দূর বাড়িয়ে দিয়েছে। বস্তুতপক্ষে সামরিক সক্ষমতার পাশাপাশি সেনা সদস্যদের জীবন মান উন্নত করার জন্য সব ধরনের প্রচেষ্টাই সেনাবাহিনী বর্তমান নেতৃত্বের নির্দেশনায় সুন্দরভাবে করে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। ক্যাপ্টেন মোহাম্মদ সোহেল আজম, আমাদের নৌবাহিনীর সক্ষমতা যদি বলেন, আপনারা জানেন ইকোনমি নিয়েও যদি বলেন, আপনি জানেন যে খুবই গুরুত্ব বহন করে এখন। একটা সময় আমাদের শুধুমাত্র যুদ্ধ জাহাজ ছিল, কিন্তু আপনারা জানেন যে আধুনিকায়নের যেই ক্রমধারায় বাংলাদেশ নৌবাহিনী এখন একটি ত্রিমাত্রিক নৌবাহিনী। অর্থাৎ 2018 সালে আমাদের যখন সাবমেরিন আমাদের বহরে যুক্ত হলো, তখন আমাদের শুধু সারফেস ক্যাপাসিটি না, আমরা তখন পানির নিচেও আমাদের যুদ্ধ ক্ষমতা বেড়ে গেল। এবং এরই ধারাবাহিকতায় পরবর্তীতে আমাদের নৌবহরে যুক্ত হয়েছে হেলিকপ্টার। আমরা যুদ্ধজাহাজ বানাচ্ছি। আমাদের 3টি দেশীয় শিপইয়ার্ড আছে, খুলনা শিপইয়ার্ড, নারায়ণগঞ্জ ডকইয়ার্ড এবং চট্টগ্রামে একটি। এবং খুলনা শিপইয়ার্ডে আমরা লার্জ পেট্রোল ক্রাফট যুদ্ধজাহাজ নিজেরা বানিয়েছি। আমাদের আকাশের যে সক্ষমতা সেটা বাড়ানোর জন্য আমাদের হেলিকপ্টার এসেছে, ম্যারিটাইম পেট্রোল এয়ারক্রাফট এসেছে। এবং এই ধারাবাহিকতায় আমাদের অতি সম্প্রতি দুটো আনম্যান্ড এরিয়াল যে সিস্টেম, যেটা দুটো আমরা সংগ্রহ করেছি, এতেও আমাদের সক্ষমতা বেড়েছে। এবং পাশাপাশি খুলনা শিপইয়ার্ডে আমরা ডাইভিং বোর্ড বানিয়েছি। এবং নৌবাহিনী যেহেতু অত্যন্ত প্রযুক্তি নির্ভর একটি বাহিনী, আমাদের নিজস্ব সেন্টার ফর নেভাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আমরা গড়ে তুলেছি এবং সেখানে আমরা নিয়মিত রিসার্চ করে যাচ্ছি। এই করে আমরা এই রিসার্চের মাধ্যমে আমরা IFF, যেটাকে আইডেন্টিফিকেশন অফ ফ্রেন্ড অ্যান্ড ফো, অর্থাৎ যুদ্ধের ক্ষেত্রে আমরা যদি আইডেন্টিফাই করতে পারি সে আমরা শত্রু নাকি মিত্র, এবং একইভাবে আমাদের যেই নৌ সদস্য তাদেরকে আধুনিক প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা বলি অ্যাকশন স্পিড ট্যাকটিক্যাল ট্রেনার, এটাকেও আমরা আধুনিকায়ন করছি। বাংলাদেশ সদস্য সরকার এবং আমাদের সার্বিক প্রচেষ্টায় উত্তরোত্তর আমরা এগিয়ে যাচ্ছি এবং আধুনিকায়নের এই ধারা আমরা ধরে রাখবো ইনশাআল্লাহ। বিমান বাহিনীর সক্ষমতা নিয়ে যদি একটু জানান আমাদেরকে। সক্ষমতা যদি আমি বলি, এই বিমান এবং রেডারগুলা যদি আমরা বাংলাদেশে মেরামত, রক্ষণাবেক্ষণ এবং ওভারহলিং যেটা আমরা বলি করতে পারি, তাহলে যেমন সময়ও বাঁচবে এবং এটা সাশ্রয়ী হবে। তো সেই প্রেক্ষাপটে কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখন ওভারহলিংয়ের যে সক্ষমতা, এটা আমাদের বিমান, হেলিকপ্টার এবং রেডারে আমরা নিয়েছি। অতি সম্প্রতি বিমান থেকে নিক্ষেপযোগ্য যে সব ক্ষেপণাস্ত্র, এটারও ওভারহলিং আমরা সম্পন্ন করতে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে, নিজস্ব
জনবল দ্বারা করতে সক্ষম হয়েছি। এবং আপনি জানবেন যে আমাদের ইতিমধ্যে নিজস্ব প্রযুক্তির মাধ্যমে 2টি বিমান আমরা তৈরি করেছি, যেটা আমাদের জন্য একটা অনেক বড় অর্জন। তো এই সকল কিছুর পিছনে কিন্তু প্রশিক্ষণ একটি অনেক বড় বিষয়, যেহেতু আমাদের প্রযুক্তি নির্ভর একটা বাহিনী, সো একই সাথে আমাদের বিমান বাহিনী একাডেমি এবং আমাদের যারা বিমান সেনা আছে তাদের কিন্তু প্রশিক্ষণের জন্য আমাদের খুব উন্নত মানের একটা ট্রেনিং ইনস্টিটিউট আছে। সেখানে এই যুগের সাথে তাল মিলিয়ে প্রশিক্ষণগুলো দেওয়া হয় যেন তারা টেকনোলজির সাথে মিশিয়ে চলতে পারে। এর বাইরেও আমাদের যদি সক্ষমতা বলি, আমাদের বিমান বাহিনীতে কিন্তু বেশ কিছু স্কুল, যেটা শাইন স্কুল এবং ইংলিশ মিডিয়াম স্কুল আছে, সেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো 36,000 বেশি ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করছে। এবং আমাদের কিন্তু বিশ্ববিদ্যালয়, এরোস্পেস অ্যান্ড এভিয়েশন বিশ্ববিদ্যালয় অতি সম্প্রতি পাবলিক বিশ্ববিদ্যালয় এটা তৈরি হয়েছে, যেটা 7টি ফ্যাকাল্টির মাধ্যমে এখানে অনেক উন্নত মানের সাবজেক্টগুলা পড়ানো হবে, যেমন স্পেস, তারপর অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো সেই ক্ষেত্রে আমাদের দেশে যেমন এভিয়েশন সেক্টরকে ডেভেলপ করবে বিমান বাহিনীর বাইরেও, এবং সেটা আমাদের দেশের চাহিদা পূরণ করে বিদেশেও কিন্তু আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়তা করবে বলে আশা করা যায়। সো এইসব বিবেচনা করে আসলে যেহেতু আমাদের প্রযুক্তি নির্ভর একটা ফোর্স, সেহেতু এই জন্যে আমাদের এই আধুনিক এবং সক্ষমতা, যে আমরা বিমান তৈরি করছি, আমরা কি ড্রোন তৈরি করছি? হ্যাঁ, আপনি যথার্থ বলেছেন যে আমাদের কিন্তু ইউএভি বিমান বাহিনীতে ইতিমধ্যেই সংযোজন করা হয়েছে, যেটা আমি আগেই বলেছি, কিন্তু যে যার মাধ্যমে আমরা বিভিন্ন রেকি মিশন এবং অন্যান্য মিশনগুলা একটা ঢাকাতে বসেই কিন্তু আমরা সম্পূর্ণ বাংলাদেশের পিকচারটা পাই, রিয়েল টাইম পিকচার। তো আমাদের আসলে সেরকমই প্ল্যান আছে যে ভবিষ্যতে আমাদের ইউএভি যে ম্যানুফ্যাকচারিং নিজস্বভাবে আমরা অনেক আগে থেকেই তৈরি করছি, বা সমন্বিতভাবে আরও আপডেটেড ভার্সন আধুনিকভাবে তৈরি করার জন্য ইতিমধ্যেই আসলে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের তিনজনকে। শেষ করব, যদি মানে আরও কিছু বলার থাকে ব্রিগেডিয়ার জেনারেল ওমর বিন মাসুদ, সংক্ষেপে যদি একটু যুক্ত করেন কোনো বিষয়ে। ধন্যবাদ। মুক্তিযুদ্ধ ছিল একটা সশস্ত্র সংগ্রাম। এই সংগ্রামের অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যগণ, কিন্তু এই ভূমিকার সাথে স্বতঃস্ফূর্তভাবে সম্পৃক্ত হয়ে গিয়েছিল বাংলাদেশের সাধারণ মানুষ, সব শ্রেণী এবং পেশার মানুষ। তার মাধ্যমেই আমাদের অর্জিত হয়েছে আমাদের সাফল্য। ঠিক এই কারণেই এই সশস্ত্র সংগ্রাম পরিণত হয় সাধারণ আপামর জনসাধারণের সংগ্রামে। আর আমরা সশস্ত্র বাহিনী দিবস পেয়েছি এই মুক্তিযুদ্ধের মধ্য থেকে। এই প্রিমাইসকে সামনে রেখে আমি আন্তরিকভাবে মনে করি সশস্ত্র বাহিনী দিবসের ওনারশিপ শুধুমাত্র সশস্ত্র বাহিনীর তা নয়, এই ওনারশিপ গোটা জাতির সর্বস্তরের মানুষের। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। দর্শক, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে কথা বলছিলাম তিনজন অতিথির সঙ্গে। অনেক রক্ত, অনেক শহীদ, অনেক ত্যাগের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশের জন্মের সাথে সশস্ত্র বাহিনীর যেমন ভূমিকা, এবং বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য নিরাপত্তা বলি, বাংলাদেশ গঠন বলি, সব ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর ভূমিকা রয়েছে। এই সশস্ত্র বাহিনীতে যারা আছেন তারা আমার আপনারই ভাই বোন, বা আমার আপনারই রক্তের সম্পর্কিত মানুষজন, যাদের প্রতি আমাদের ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা সবই থাকবে সবসময়। এবং তাদের যে বীরত্বপূর্ণ অবদান, সেটিকে স্মরণ করা, সেটিকে তুলে ধরা, সেটি আমাদের কথায়, সেটি আমাদের চলনে বলনে, যেভাবেই হোক, আমাদের চলচ্চিত্রে যেইভাবে এই বীরত্বপূর্ণ বিষয়গুলো আসা দরকার, আমরা অনেক সময় দেখি সেটি সেইভাবে আসে না। আমাদের প্রত্যাশা থাকবে এই যে আমরা যাদের, একটু আগেও বলছিলাম, যাদের ত্যাগে, যাদের পাহারায়, বা যারা জেগে থাকে বলে আমরা আরামে ঘুমাতে পারি, যারা জেগে থাকে বলে আমরা আমাদের সীমান্ত সুরক্ষিত থাকে, বাংলাদেশের আকাশ সুরক্ষিত থাকে, বাংলাদেশের স্থলসীমা, জলসীমা সুরক্ষিত থাকে, তাদের প্রতি আমাদের ভালোবাসা জানাচ্ছি এই সশস্ত্র বাহিনী দিবসে। আজকের আয়োজন এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।